হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা তোমার ভাই মডার্ন ফিজিক্সের নতুন একটা লেকচার স্টার্ট করতেছি। তো আজকের লেকচার হচ্ছে আমরা বলবো তোমার হচ্ছে ভাই স্টিফেনের সূত্র, এবং স্টিফেনের সূত্র রিলেটেড আমরা যতগুলো ম্যাথ আছে, কোয়েশ্চন ব্যাংকের প্রবলেম আছে, আমরা তো সবগুলো সলভ করার চেষ্টা করব। তো এই টপিকটা থেকে নর্মালি এইচএসসিতে কোয়েশ্চন আসে না, কিন্তু এডমিশনে কোয়েশ্চন আসে। সো তোমাকে এডমিশনের জন্য টপিকটা পড়তে হবে। আর আজকে যদি আমাদের দেশে লাস্টের সময় থাকে, তাহলে হচ্ছে আজকে আমরা এক্স রোশন নিয়ে হচ্ছে আজকে আমরা ডিসকাশন করব। সো এটা হচ্ছে আমাদের ভাই মেইন ফেসবুক গ্রুপ। তুমি যদি এখানে জয়েন দেওয়া না থাকো, তাহলে তুমি এখানে জয়েন দিতে পারো। তাহলে চলো আজকে হচ্ছে আমরা আমাদের পড়া স্টার্ট করি স্টিফেনের সূত্র। তো আমি আশা করতেছি তোমরা আগের লেকচারটা দেখে আসছো কৃষ্ণ বস্তু রিলেটেড, কারণ ওই লেকচারটা দেখে না আসলে আজকের লেকচার কিন্তু তুমি অনেক কিছু বুঝবা না। দেখো তো ভাই, আগের লেকচারে আমরা কি দেখছিলাম? আগের লেকচারে হচ্ছে আমরা একটা গ্রাফ দেখছিলাম। আগের লেকচারে দেখো আমরা একটা গ্রাফ দেখছিলাম। এই গ্রাফটা যদি আমরা টাকার চেষ্টা করি, দেখো আগের লেকচারে হচ্ছে আমার কাছে এরকম একটা গ্রাফ ছিল। তো এই গ্রাফটা তো আমরা ওয়াই অক্ষ বরাবর দিয়েছিলাম হচ্ছে এনার্জি বা বিকিরণ শক্তিকে, আর এক্স অক্ষ বরাবর দিয়েছিলাম হচ্ছে আমরা তরঙ্গ দৈর্ঘ্যকে। কেমন? তো এই গ্রাফটা আমাদের কীরকম ছিল ভাই? আমরা দেখছিলাম প্রথমে হচ্ছে যে তুমি তরঙ্গ দৈর্ঘ্যটা বাড়ার সাথে সাথে এনার্জিটা অনেক বাড়ে, এবং পরবর্তীতে গিয়ে এটা কমা স্টার্ট করে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যে পরে গিয়ে। কেমন? এটা আমরা দেখছিলাম। আবার এটা ছিল একটা নির্দিষ্ট তাপমাত্রার জন্য। ধরো এই গ্রাফটা হচ্ছে তোমার ভাই টি ইকুয়াল টু, ধরো T1 ইকুয়াল টু ধরো 6000 কেলভিনের জন্য। এবং আমরা দেখছিলাম যদি আমি টেম্পারেচারকে বাড়াই দিই, তখন গ্রাফটা কীরকম হয়? গ্রাফটা তোমার এরকম হয়ে যায়। গ্রাফটা তোমার এরকম হয়ে যায়। ধরো আমি একটু করে এটাকে এক করে আগে, হ্যাঁ এভাবে করে উঠে এভাবে করে নামা স্টার্ট করে দেয়। কেমন? তো এইটা যে গ্রাফটা, এটা ধরো তোমার হচ্ছে ভাই T2 ইকুয়াল টু 8000 কেলভিনের জন্য। তো আমরা গতকালকে দেখছিলাম এই গ্রাফটা হচ্ছে তোমার ভাই টেম্পারেচার যখন বাড়ে এই বিকিরণ শক্তি, এটাকে আমরা কি বলতাম ভাই? গতকালকে এটাকে আমরা বলে আসছি ভাই কৃষ্ণ বস্তু হতে বিকিরণ শক্তি। এটাকে আমরা বলছিলাম তোমার হচ্ছে ভাই বিকিরণ শক্তি। আমরা দেখছিলাম হচ্ছে যে আমাদের টেম্পারেচার বাড়ার সাথে সাথে, এই যে দেখো টেম্পারেচার বাড়ার সাথে সাথে বিকিরণ শক্তির পরিমাণটাও কী হচ্ছিল? বাড়তেছিল, তাই না? এবং আমরা এটাও দেখছিলাম যে তোমার ধরো এখানে আগে তুমি ল্যামডা ম্যাক্স পাইতা, এখন আরও কম তরঙ্গ দৈর্ঘ্যে কী পাবা? মানে ই ম্যাক্স পাবা আর কি, কম তরঙ্গ দৈর্ঘ্যে। মানে ধরা যাক আগে হচ্ছে ভাই এই তরঙ্গ দৈর্ঘ্যে তুমি ম্যাক্সিমাম এনার্জি পাইতা, আর এখন আরও কম তরঙ্গ দৈর্ঘ্যেই তোমার এখানে কী পাবা? ম্যাক্সিমাম এনার্জি পাবা। অর্থাৎ টেম্পারেচার বাড়ানো হলে বিকিরণ শক্তি ই বৃদ্ধি পায়। বিকিরণ শক্তি ই হচ্ছে তোমার যেটা আছে, এটা হচ্ছে তোমার বৃদ্ধি পাবে, এবং মানে আরও কম তরঙ্গ দৈর্ঘ্যে সেটা অর্জিত হবে। কেমন? এই জিনিসটা আমরা গতকালকে দেখছিলাম। এখন এটা তো হচ্ছে আমরা গতকালকে দেখছি যে ভিনের সূত্র ছিল, র্যালি জিন্সের সূত্র ছিল। তো কোয়েশ্চন হচ্ছে স্টিফেনের সূত্র আসলে ভূমিকাটা কোথায়? তো স্টিফেন আসলে আলোচনা করছে যে তোমার টেম্পারেচারের সাথে এনার্জি সম্পর্কটা কীরকম। দেখো র্যালি জিন্সের আর ভিনের যে সূত্রগুলো ছিল, ওগুলো কিন্তু ছিল কি বিকিরণ শক্তির সাথে ল্যামডার সম্পর্ক, তাই না? কিন্তু স্টিফেন কী নিয়ে আলোচনা করছে? যে তোমার একটা কৃষ্ণ বস্তুর মধ্যে তুমি যদি টেম্পারেচার বাড়াও, তাহলে সেটা থেকে কী পরিমাণ এনার্জি বের হবে। ওকে, তো দেখো তিনি কি করছেন এখানে, তিনি চিন্তা করছেন যে ধরা যাক এটা হচ্ছে আমার একটা আদর্শ কৃষ্ণ বস্তু। ধরা যাক এটা হচ্ছে আমার একটা আদর্শ কৃষ্ণ বস্তু। তো এটার দৈর্ঘ্য, এটার ধরো ক্ষেত্রফল ধরো 1 মিটার স্কোয়ার তিনি চিন্তা করে নিছেন। এবং এখান থেকে তোমার হচ্ছে ভাই যখন তুমি টেম্পারেচার বাড়াবা তখন এনার্জি নির্গত হবে। তুমি যখন এখানে যখন হিট দিবা, তুমি যখন এটার মধ্যে যখন হিট দিবা, যখন তুমি এটার মধ্যে যখন হিট দিছো, তখন এখানে কী পাইছে? টেম্পারেচার বৃদ্ধি পাইছে, এবং এর ফলে কী হবে? এনার্জি নির্গত হবে। কেমন? তো এই স্টিফেন বলছেন যে তোমার এখানে একটা আদর্শ কৃষ্ণ বস্তু হতে, এটা সাপোজ ধরা যাক একটা আদর্শ কৃষ্ণ বস্তু, ধরা যাক এটা হচ্ছে আমার একটা আদর্শ কৃষ্ণ বস্তু। এখন স্টিফেনের সূত্র বলে তুমি যদি একটা আদর্শ কৃষ্ণ বস্তুর মধ্যে টেম্পারেচারকে বৃদ্ধি করো, তাহলে সেখান থেকে এনার্জি বেরোবে, এবং এই প্রতি সেকেন্ডে প্রতি একক ক্ষেত্রফলতে যে পরিমাণ এনার্জি বেরোবে সেটা হচ্ছে যেই পরিমাণ টেম্পারেচার দিছো তার চতুর্ঘাতের সমানুপাতিক। দেখো এটাকে আমরা বলি স্টিফেনের সূত্র। এটাকে আমরা কি বলি ভাই? এটাকে আমরা বলি স্টিফেনের সূত্র। তাহলে দেখো স্টিফেনের সূত্র তোমাকে কি বলে?
স্টিফেনের সূত্র তোমাকে বলে যে একটা আদর্শ কৃষ্ণ বস্তুর মধ্যে তুমি যদি হিট দাও তাহলে সেখান থেকে এনার্জি বেরোবে, আর এই যে পরিমাণ এনার্জি বেরোবে সেটা হচ্ছে তোমার T⁴ এর সমানুপাতিক, অর্থাৎ টেম্পারেচারের চতুর্ঘাতের সমানুপাতিক। কেমন? আর এইটাকে বলা হয় প্রতি সেকেন্ডে প্রতি একক ক্ষেত্রফল হতে নির্গত বিকীর্ণ শক্তি, বা নির্গত না বলে আমরা লিখতে পারি বিকীর্ণ শক্তি। প্রতি একক ক্ষেত্রফল হতে বিকীর্ণ শক্তি। কেমন? আচ্ছা, তাহলে এটাকে আমরা কি বলতেছি ভাই? এটাকে বেসিক্যালি বলা হয় তোমার এখানে স্টিফেনের সূত্র। তাহলে যদি স্টিফেনের সূত্রটাকে আমি কথা লিখতে চাই তাহলে আমরা কথা লিখতে পারি কি, যে কোনো একটা আদর্শ কৃষ্ণ বস্তু হতে প্রতি সেকেন্ডে প্রতি একক ক্ষেত্রফল হতে বিকীর্ণ শক্তি তোমার হচ্ছে ভাই ওইখানকার পরম তাপমাত্রার চতুর্ঘাতের সমানুপাতিক। কেমন? এটাকে আমরা বলি স্টিফেনের সূত্র। তার আমরা যদি এখানে স্টিফেনের সূত্রের বিবৃতিটা লিখতে চাই, তাহলে এখানে আমরা বিবৃতি হিসেবে কি বলবো, যে কোনো আদর্শ কৃষ্ণ বস্তু হতে প্রতি সেকেন্ডে প্রতি একক ক্ষেত্রফল হতে বিকীর্ণ শক্তি ওই কৃষ্ণ বস্তুর পরম তাপমাত্রার চতুর্ঘাতের সমানুপাতিক। অর্থাৎ দেখো, তাহলে আমরা এখানে কি বলতেছি, যে স্টিফেনের সূত্র তোমাকে কি বলে, যে কোনো একটা আদর্শ কৃষ্ণ বস্তু হতে প্রতি সেকেন্ডে প্রতি একক ক্ষেত্রফল হতে বিকীর্ণ শক্তি, মানে যে পরিমাণ এনার্জি বেরোবে সেটা ওই কৃষ্ণ বস্তুটার তোমার যে পরম তাপমাত্রা যেটা আছে, পরম তাপমাত্রা বলতে কি বোঝাচ্ছে, এই যে টেম্পারেচার আছে না, এই টেম্পারেচারটা একটা কেলভিন হবে। ওকে, সো এই পরম তাপমাত্রার চতুর্ঘাতের সমানুপাতিক। দেখো 4 এর সমানুপাতিক। এখন তুমি বলতে পারো ভাই এই সূত্র তিনি কোত্থেকে আবিষ্কার করছেন, বা এই লাইনটাকে তিনি কোত্থেকে আনছেন। সো এটা নিয়ে আসলে আমাদের আলোচনা নাই, মানে আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে এটা নিয়ে ডিসকাশন করা হয় নাই, জাস্ট সূত্রটাকে দেওয়া আছে। কেমন? আর বেসিক্যালি এই সূত্রের প্রমাণও তোমার লাগবে না, জাস্ট তুমি এটুকু জানলেই চলবে। আশা করি আমরা এখানে বুঝতে পারছি ভাই। তাহলে চলো আমরা এখানে কিছু ডিসকাশন করি আসো। তাহলে ধরো যাক, আমরা এখানে তাহলে পাইলাম যে আদর্শ কৃষ্ণ বস্তুর প্রতি একক ক্ষেত্রফল হতে প্রতি সেকেন্ডে, আমি পরে সবগুলো সূত্রকে নোট করে দিব এখানে, জাস্ট আপনি দেখা যাচ্ছি, প্রতি সেকেন্ডে বিকীর্ণ শক্তি E is proportional to ওটার পরম তাপমাত্রা চতুর্ঘাতের সমানুপাতিক। এখন দেখো, তুমি যদি এখানে সমানুপাতিক চিহ্ন উঠাই দাও তাহলে এখানে তোমার একটা কি আনতে হবে, সিগমা আনতে হবে, একটা কনস্ট্যান্ট আনতে হবে। এই কনস্ট্যান্টটাকে আমরা বলি সিগমা, বা যেটাকে বলা হয় স্টিফেনের ধ্রুবক। কেমন? তাহলে সিগমা T⁴। তাহলে এটা হচ্ছে আমাদের স্টিফেনের সূত্রের বিস্তৃত রূপ। তাহলে এই ইকুয়ালটা আমরা এখানে কি পাইছি ভাই, সিগমা T⁴ পাইছি। ওই যে সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে এখানে একটা সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে একটা সমান চিহ্ন আনতে হয়, একটা ধ্রুবক আনতে হয়। এই যে ধ্রুবকটা তুমি পাইছো এখানে সিগমা, এটাকে বলা হয় স্টিফেনের ধ্রুবক। আর এটার ভ্যালু তোমার হচ্ছে ভাই একটু মুখস্থ রাখতে হবে, কারণ অনেক সময় কোয়েশ্চনে তোমাকে দেওয়া থাকবে না। 5.672 ইন্টু তোমার এখানে 10⁻8 ওয়াট পার মিটার স্কোয়ার কেলভিন টু দি পাওয়ার 4। কেমন? এটা হচ্ছে আমার স্টিফেনের ধ্রুবকের মান।
সিগমার ভ্যালু একটু মতো মনে রাখতে হবে। তাহলে আশা করি আমরা এতটুকু তুমি এখানে বুঝতে পারছো। তাহলে চলো আমরা নেক্সট পৃষ্ঠায় যাই আসো। তাহলে দেখো এখানে আমরা বলছি যে তোমার ক্ষেত্রফলটাকে আমরা এক করে দিয়েছিলাম। এখানে আমরা দেখো ক্ষেত্রফলটাকে আমরা 1 মিটার স্কোয়ার চিন্তা করছি আর প্রতি সেকেন্ডে চিন্তা করছি, অর্থাৎ টি ইকুয়াল টু 1 সেকেন্ড ধরছি। এখন যদি আমি এটাকে যদি এই সূত্রটাকে যদি বাড়াতে চাই, কীভাবে বাড়াই চলো আমরা দেখার চেষ্টা করি। এখানে দেখো কী পাইছি আমরা এখানে, আমরা এবারে একটু আগে পাইলাম যেটা, সেটা হচ্ছে ভাই ইকুয়াল টু সিগমা টি টু দি পাওয়ার 4 পাইছি। কেমন? আচ্ছা এখন দেখো ধরো এখানে আমি একটা কৃষ্ণ বস্তু নিয়েছি। সাপোজ চিন্তা করি আমরা এখানে একটা কৃষ্ণ বস্তু নিয়েছি। এই কৃষ্ণ বস্তুটার ধরো এরিয়া হচ্ছে এ, ধরো এটার এরিয়া হচ্ছে তোমার এখানে এ, আর এখান থেকে ধরো তোমার শক্তি বিকীর্ণ হচ্ছে, এখান থেকে ধরো এনার্জি বিকীর্ণ হচ্ছে, এবং আমরা টি সময়ে কতটুকু এনার্জি সেটা বের করতে যাচ্ছি। দেখো এই যে সূত্রটা এখানে যে এটা দ্বারা কিন্তু বোঝাচ্ছে প্রতি একক ক্ষেত্রফল হতে 1 সেকেন্ডে কী পরিমাণ শক্তি বের হয়। এখন আমি চাইতেছি যে সবসময় তার এরিয়া 1 মিটার স্কোয়ার থাকবে না, যদি এমন একটা কৃষ্ণ বস্তু হয় যার এরিয়া হচ্ছে এ এবং টি সেকেন্ডে কতটুকু শক্তি বিকীর্ণ হয় সেটা আমরা বের করতে যাচ্ছি। এবং ধরা যাক এটা হচ্ছে আমার একটা আদর্শ কৃষ্ণ বস্তু। ধরো এই ফিগারটা কিসের? এটা আমার একটা হচ্ছে আদর্শ কৃষ্ণ বস্তু। কেমন? তাহলে চলো কী হয় আমরা দেখার চেষ্টা করি। যেমন আমরা দেখো ঐকিক নিয়মে আমরা যদি করি, এখানে আমরা লিখতে পারি কি, আমরা লিখতে পারি 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল হতে 1 সেকেন্ডে নির্গত শক্তি ইকুয়াল টু, তাহলে কত বেড়েছে ভাই? সিগমা টি টু দি পাওয়ার 4। তাহলে আমরা লিখতে পারি সুতরাং এ মিটার স্কোয়ার ক্ষেত্রফল হতে 1 সেকেন্ডে নির্গত শক্তি কত হবে? ওই যে ঐকিক নিয়ম ভাই, তাহলে সিগমা টি টু দি পাওয়ার 4 ইন্টু এ হবে। কারণ দেখো একক ক্ষেত্রফল হতে নির্গত শক্তি হচ্ছে এত, তাহলে এক ক্ষেত্রফল হতে টোটাল শক্তি নির্গত হবে কত? এ ইন্টু সিগমা টি টু দি পাওয়ার 4। তাইলে আমরা এখানের উপর বলতে পারি সুতরাং এ মিটার স্কোয়ার ক্ষেত্রফল হতে টি সেকেন্ডে নির্গত শক্তি করে তাহলে কত হবে? এ সিগমা টি টি টু দি পাওয়ার 4। তাহলে দেখো জিনিসটা বুঝো এখানে এটা কি ছিল? এটা ছিল হইতেছে তোমার ভাই একক ক্ষেত্রফল হতে 1 সেকেন্ডের নির্গত শক্তি। এটা হচ্ছে যে এক ক্ষেত্রফল হতে 1 সেকেন্ডের নির্গত শক্তি। এটা হচ্ছে এক ক্ষেত্রফল হতে টি সেকেন্ডের নির্গত শক্তি। ওকে, তাহলে আমরা এখানে কি পেয়ে গেলাম? একটা আদর্শ কৃষ্ণ বস্তুর হতে নির্গত টোটাল শক্তি যদি এরিয়া এ হয় এবং টি যদি টি হয়, তাহলে এটা হচ্ছে কত? এ সিগমা টি টি টু দি পাওয়ার 4। ওকে, আচ্ছা এবার একটা জিনিস আছে দেখো, সেটা হইতেছে ভাই তোমার এখানে সবসময় তো আর আমাদের এখানে আদর্শ কৃষ্ণ বস্তু হবে না। আমাদের এখানে এমন হইতে পারে যে তোমার এখানে ধরো বাস্তবে যদি আমরা চিন্তা করি, আমরা গতকালে দেখছিলাম প্লাটিনাম, ভূষাকালী, এরা অনেকটা আদর্শ কৃষ্ণ বস্তুর মতো আচরণ করে, কিন্তু এক্স্যাক্টলি না। তাহলে এদের ক্ষেত্রে তুমি হচ্ছে যে ভাই আমরা যেটা চিন্তা করি, যদি আমরা এখানে বলতে পারি যে নর্মাল কৃষ্ণ বস্তুর, নট আদর্শ। কারণ আমরা সবাই কি জানি আদর্শ মানে সেখান থেকে 100% বিকীর্ণ হবে। ওকে, আমরা এখানে লিখতে পারি আদর্শ কৃষ্ণ বস্তু হতে আদর্শ কৃষ্ণ, এক সেকেন্ড দাঁড়াও, আমরা লিখতে পারি এখানে আদর্শ কৃষ্ণ বস্তু হতে বিকীর্ণ শক্তির পরিমাণ হচ্ছে ভাই 100%। তাহলে এখানে আমরা লিখতে পারি এরপরে যে সাধারণ কৃষ্ণ বস্তু হতে মোট বিকীর্ণ শক্তি ই টোটাল ইকুয়াল টু এ ই সিগমা টি টু দি পাওয়ার 4 ইন্টু টি। দেখো এখানে নর্মালি আদর্শ হতে এটা 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 যেটা পাইছো না, এই যে ই টোটাল, এটা হচ্ছে কি আদর্শ কৃষ্ণবস্তু হতে নির্গত শক্তি। কিন্তু আমরা সবাই জানি যে সাধারণ কৃষ্ণবস্তু কিন্তু 100% এনার্জি বের করবে না। সেই ক্ষেত্রে একটা নতুন টার্ম কি আসছে, এখানে একটা ই আসছে।
ভাই এই জিনিসটা কি? এই জিনিসটাকে আমরা বলি বস্তুর আপেক্ষিক বিকিরণ ক্ষমতা। এটাকে আমরা কি বলি? বস্তুটির আপেক্ষিক বিকিরণ ক্ষমতা। ভাই এটা দ্বারা কি বোঝায়? বোঝাচ্ছি দেখো। ইকে আমরা কি বলি? ইকে আমরা বলি বস্তুটির আপেক্ষিক বিকিরণ ক্ষমতা। এখন আমরা সবাই জানি যে তোমার যদি সাধারণ বস্তু হয় তাহলে কিন্তু তারা 100% হচ্ছে যে কী করতে পারে না, তোমার এখানে মানে শক্তি কিন্তু বিকিরণ করতে পারে না। তো নর্মালি হয় 90% হইতে পারে বা 80% হইতে পারে। তো এই দ্বারা এটাই বোঝায় যে কত পার্সেন্ট বিকিরণ করতে পারতেছে। ওকে, সো আদর্শ কৃষ্ণ বস্তুর জন্য তাহলে ইটা কত হয়? যেহেতু সে 100% বিকিরণ করে দেয়, তাই আদর্শ কৃষ্ণ বস্তুর জন্য ই ইকুয়াল টু 1 হয়। তাহলে ই ইকুয়াল টু 1 কার জন্য হবে? আইডিয়াল ব্ল্যাক বডির জন্য, আদর্শ কৃষ্ণ বস্তুর জন্য। ওকে, আর নর্মাল বস্তুর জন্য এখানে একটা ই থাকবে, যেখানে ই এর একটা ভ্যালু হবে, আর ই এর ভ্যালুটা 0 থেকে বড় হয়ে 1 মধ্যে পর্যন্ত হবে। ওকে, এটা হচ্ছে ই এর গ্রহণযোগ্য ভ্যালু। একটু মুখস্থ রাখবো ভাই, কারণ এটা পরীক্ষায় লাগবে তোমার এখানে। তাহলে যদি আমি সামারি করি এখানে, আমরা তাহলে কী কী বললাম এখানে দেখো। আমরা তাহলে বললাম প্রথমে হচ্ছে আমার স্টিফেনের সূত্র এটা ছিল। তারপর আমরা দেখলাম হচ্ছে যে আদর্শ কৃষ্ণ বস্তুতে টোটাল এনার্জি কতটুকু বের হয়, এবং আমরা দেখলাম সাধারণ কৃষ্ণ বস্তুতে টোটাল এনার্জি কতটুকু বের হয়। তো আমাদের অ্যাকচুয়ালি আসলে মুখস্থ রাখতে হবে কোনটা? তাহলে অ্যাকচুয়ালি আমাদের সাধারণ বস্তু হতে কতটুকু বের হয় সেটা মুখস্থ রাখতে হবে। কারণ আমরা যদি এটা মুখস্থ রাখি তাহলে আমাদের সব অটোমেটিক্যালি কভার হয়ে যাচ্ছে। কারণ আদর্শ বললে আমরা জাস্ট ই এর জায়গায় কত বসাই দিব? 1 বসাই দিব, কেমন? তাহলে এটা হচ্ছে আমার এখানে আনসার। আচ্ছা, আরেকটা জিনিস আমরা যেটা নোট করি, যদি কোয়েশ্চনে ই বলে দেয়া না থাকে, ধরো তোমাকে ই বলে দেয় নাই, আবার ই বেরও করতে পারে নাই, কেমন? যদি কোয়েশ্চনে ই বলে দেওয়া না থাকে তবে ইকুয়াল টু 1 ধরে নিব। কারণ তখন আমরা বস্তুটাকে কী হিসেবে চিন্তা করবো? আদর্শ বস্তু হিসেবে চিন্তা করবো। তাহলে আমরা এখানে এটা লিখে দিয়ে আসো, যদি কোয়েশ্চনে ই বলে দেওয়া না থাকে তবে বস্তুটিকে আদর্শ বস্তু হিসেবে চিন্তা করে, তবে বস্তুটিকে আদর্শ কৃষ্ণ বস্তু হিসেবে চিন্তা করে, বস্তুটিকে আদর্শ কৃষ্ণ বস্তু হিসেবে চিন্তা করে ই ইকুয়াল টু 1 ধরে নিব। কেমন? আশা করি এটা আমরা এখানে বুঝতে পারছি ভাই। আচ্ছা, তারপর এটা গেল। তাহলে এটা আমার জন্য ইম্পর্টেন্ট একটা নোট। তো এটাকে আমি বক্স করে দিয়ে আসো। তাহলে চলো আমরা হচ্ছে যে সব সূত্র একসাথে নোট করে দিব। আগে সূত্রগুলো আমি বের করে দিই এখানে, কারণ এখান থেকে অনেক সূত্র, এবং আমরা এখানে এটাই কনফিউশনে পড়ে যায় কোনটা মনে রাখবো কোনটা মনে রাখবো না। আচ্ছা, আমি আরও কিছু সূত্র প্রমাণ করি, তারপর আমি সব তোমাকে এখানে একসাথে নোট করে দিব, কেমন? আচ্ছা, এবার আমরা চিন্তা করি। আসো, ধরো এখানে একটা আদর্শ কৃষ্ণ বস্তু আছে, আর এখানে সেম এরিয়ার আরেকটা আদর্শ কৃষ্ণ বস্তু আছে, কেমন? আচ্ছা, তো এটার এরিয়া ধরো এ, আর এটার এরিয়াও ধরো এ। ধরো এটার বিকিরণ শক্তির পরিমাণও ই, বিকিরণ ক্ষমতা হচ্ছে ই, এটারও ধরো বিকিরণ ক্ষমতা হচ্ছে ই। ওকে, আচ্ছা, তো এখানেও ধরো হচ্ছে আমরা এই টি সেকেন্ডে ধরো এখানে শক্তি বেরোচ্ছে, ধরো থেকে এটা হচ্ছে E1, আবার ধরো এখান থেকে এনার্জি বেরোচ্ছে, এটা হচ্ছে E2, আর এখানে ধরো টেম্পারেচার হচ্ছে T1 রাখছি আমরা এটাকে, এটা টেম্পারেচার ধরো আমরা এখানে T2 রাখছি। আর আমি চাইতেছি এখান থেকে ধরো টি সময় কতটুকু এনার্জি বেরোচ্ছে সেটা বের করতে যাচ্ছি, ধরো এখানেও টি সময় কতটুকু এনার্জি বেরোচ্ছে সেটা আমরা বের করতে যাচ্ছি। তাহলে এখানে আমরা E1কে কত লিখতে পারি দেখো তো? আমরা নর্মালি জানি E1 ইকুয়াল টু লিখতে পারি এ ই সিগমা T1 টু দি পাওয়ার 4 ইন্টু টি, আর E2কে আমরা লিখতে পারি এ ই সিগমা T2 টু দি পাওয়ার 4 ইন্টু টি। কারণ আমরা সবাই কি জানি ভাই, আমরা একটু আগে দেখে আসছি মানে কত ছিল? এ ই সিগমা টি টু দি পাওয়ার 4 ইন্টু টি, এ ই সিগমা টি টু দি পাওয়ার 4 ইন্টু টি ছিল, কেমন? তাহলে এখানে জাস্ট এখানে এগুলোতে কেন 1 দিই নাই? কারণ আমরা শুধুমাত্র E1 এবং T1 চিন্তা করছি। তাহলে যদি আমি একটাকে দিয়ে আরেকটাকে ডিভাইড করি,
ধরুন আমি এখানে একটাকে দিয়ে যদি আরেকটাকে ডিভাইড করি, তাহলে এখানে পাবো যে আমাদের এখানে T1 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই T2 টু দি পাওয়ার 4। এটাও আমার জন্য একটা ইম্পর্টেন্ট সূত্র। তবে একটা ব্যাপার আছে ভাই, এই সূত্র তুমি কখন কখন অ্যাপ্লাই করতে পারবা, এই সূত্র তুমি কখন কখন অ্যাপ্লাই করতে পারবা। ফার্স্ট কথা, এই সূত্র অ্যাপ্লাই করার জন্য দুইটি বস্তুর এরিয়া সেম হইতে হবে, দুটি বস্তুর এরিয়া সেম হতে হবে। 2 নম্বর কথা, দুইটা বস্তুর আপেক্ষিক বিকিরণ ক্ষমতা সেম হতে হবে, আপেক্ষিক বিকিরণ ক্ষমতা সেম হতে হবে। ওকে, আর টাইমের ব্যাপারটাও আছে, টাইম ধরনটাও সেম হইতে হবে। আচ্ছা, এটা আমি লিখলাম না, তাহলে এটা হচ্ছে আমার জন্য আরেকটা ইম্পর্টেন্ট সূত্র গেল। এরপরে দেখো আরেকটা সূত্র আছে, সূত্রটা এরকম। ধরো তুমি এখানে একটা আদর্শ কৃষ্ণ বস্তু রাখছো, আর কৃষ্ণ বস্তু রাখার পরে ধরো এটা টেম্পারেচার হচ্ছে T1। ওকে, আচ্ছা তুমি যেটা করছো, এটাকে আরেকটা আদর্শ কৃষ্ণ বস্তুর বেষ্টনী দিয়ে এটাকে ধরো ঘিরে রাখছো, এটা দেওয়াল দিয়ে, এবং এই দেওয়ালটা আদর্শ কৃষ্ণ বস্তু দিয়ে তৈরি। তাহলে এখানে যে কাহিনীটা করছো, ভিতরে একটা আদর্শ কৃষ্ণ বস্তু রাখছো যেটা টেম্পারেচার হচ্ছে T1, আর এটাকে একটা আদর্শ কৃষ্ণ বস্তু দিয়ে তৈরি দেওয়াল দিয়ে বেষ্টনী দিয়ে রাখছো, আর এটা তাপমাত্রা ধরো তোমার এখানে T2। ওকে, এটা হচ্ছে একটা বেষ্টনী, এটা হচ্ছে আমার একটা বেষ্টনী, আর এটা হচ্ছে আমার একটা আদর্শ কৃষ্ণ বস্তু। তাহলে এই ক্ষেত্রে তোমার নির্গত শক্তি এনার্জির সূত্র হবে এ ই সিগমা টি, লিখবে তো T1 টু দি পাওয়ার 4 মাইনাস T2 টু দি পাওয়ার 4। ওকে, দেখো এখানে আমি তোমাকে বুঝাই বলি ভাই, এখানে জাস্ট কী হবে বলো তো, এটা হচ্ছে নেট এনার্জি, কতটুকু এনার্জি এখান থেকে বের হচ্ছে বা গ্রহণ হচ্ছে সেটা হবে এটার এরিয়া, মানে এটার এরিয়া এ ই সিগমা টি টু দি পাওয়ার টি ইন্টু T1 পাওয়ার 4 মাইনাস T2 টু দি পাওয়ার 4। ওকে, তাহলে চলো আমরা এই সূত্র দিয়ে কিছু জিনিস দেখার চেষ্টা করি। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা প্রথমে একটা ভিতরে একটা কৃষ্ণ বস্তু রাখছি যেটা টেম্পারেচার হচ্ছে T1, এবং হচ্ছে আমরা এটাকে আরেকটা কৃষ্ণ বস্তুর বেষ্টনী দিয়ে আমরা ঘিরে রাখছি যেটা টেম্পারেচার হচ্ছে T2। তাহলে এই পুরো সিস্টেম থেকে নেট এনার্জি, এটাকে আমরা বলতে পারি নেট এনার্জি, নেট এনার্জি ইকুয়াল টু হবে এ ই সিগমা টি T1 টু দি পাওয়ার 4 মাইনাস T2 টু দি পাওয়ার 4। যেমন এখানে এ জিনিসটা কি, এই কৃষ্ণ বস্তু যেটা ভিতরে রাখছো এটার এরিয়া, এই জিনিসটা হচ্ছে এটার বিকিরণ শক্তির মানে বিকিরণ ক্ষমতা, আর সিগমা তুমি জানো স্টিফেনের ধ্রুবক, আর টি মানে হচ্ছে যে কত সময় ধরে এখানে এটাকে সিস্টেমটা থেকে এনার্জি তুমি বের করতেছো কেমন। তাহলে এটা হচ্ছে আমার এক্ষেত্রে সূত্র। এখানে আমাদের কিছু জিনিস লক্ষণীয় আছে। প্রথম কথা, T1 আগে বসাবো নাকি T2 আগে বসাবো, সবসময় আমাদের এখানে কনফিউশন লাগে। মনে রাখবা যে ভিতরে থাকবে তাকে আগে বসাবো, মনে রাখবা যে ভিতরে থাকে তাকে আগে বসাবো, ওকে। তো এখানে আমরা একটা কনফিউশনে পড়ে যাই কাকে আমরা আগে বসাবো এটা নিয়ে। তাহলে কনফিউশনে পড়ার কিছু নেই ভাই, তাহলে কাকে আগে বসাবা, যে ভিতরে থাকবে তাকে আগে বসাবো। ওকে, আচ্ছা তাহলে এখানে দেখো, যদি তোমার যদি পজিটিভ আসে, এটার মানে হচ্ছে যে এই পুরো সিস্টেম থেকে এনার্জি বর্জিত হচ্ছে, পুরো সিস্টেম হতে শক্তি বর্জিত হয়। আমি তোমাকে বুঝাই বলবো ভাই, আগে লিখে দিই এগুলা। আর তোমার এখানে যদি যদি কখনো নেগেটিভ আসে, তাহলে এটা দ্বারা বুঝবা সিস্টেমে এনার্জি গৃহীত হচ্ছে, সিস্টেমে এনার্জি গৃহীত হচ্ছে। চলো এই জিনিসটাকে আমি একটা এক্সাম্পলের মাধ্যমে এখানে বুঝাই আসো। ধরো আমরা যদি এখানে নেক্সটে যাই, সাপোজ আমরা হচ্ছে এখানে একটা কৃষ্ণ বস্তুকে নিছি, ধরো এটা হচ্ছে আমার একটা কৃষ্ণ বস্তু,
আর এটা হচ্ছে আমি একটা কৃষ্ণ বস্তুর একটা বেষ্টনী দিয়ে আবদ্ধ করে রাখছি। কেমন? আচ্ছা, তাহলে দেখো, ধরো এখানে হচ্ছে T1, এটার টেম্পারেচার ধরো এখানে T2। আচ্ছা, এবার চিন্তা করো, ধরো T2 ইজ লেস দেন T1। তার মানে ফার্স্ট কেস আমরা, চলো এটাকে আমরা দুইটা ফিগার আগে বুঝাই, তাহলে তোমার একদম কনফিউশন থাকবে না আর। হ্যাঁ, আমরা সব ফার্স্টেরটা বুঝে আসো আগে। সেটা হচ্ছে আমরা এখানে বলতেছি যে সাপোজ ধরো T2 যেটা আছে এটা T1 থেকে ছোট। তাহলে এটা দ্বারা কী বোঝাচ্ছে? যেহেতু T2টা এখানে ছোট, তাই এই অঞ্চলটা হচ্ছে ঠান্ডা আর এই অঞ্চলটা হচ্ছে তোমার এখানে গরম। তো তুমি দেখবা যখন এটা গরম জিনিস যখন ভিতরে থাকে আর এখানে যখন বাইরে যখন ঠান্ডা থাকে, আলটিমেটলি এখান থেকে যদি T1 বড়, গরম যেহেতু বেশি, তাই এখান থেকে গরম হাওয়া বাইরে চলে আসবে। তার মানে এখানে এনার্জি কী হচ্ছে? এনার্জি নির্গত হচ্ছে, নির্গত হচ্ছে। আর দেখো এখানে আমরা কিন্তু এটাই কিন্তু আমরা বিকীর্ণ শক্তি বলছি, মানে নির্গত শক্তি বলছি। এই জন্য এই ক্ষেত্রে তাহলে আমার কী হবে? এনার্জিটা পজিটিভ আসবে। আর দেখো পজিটিভ হওয়াই উচিত, কারণ এখানে T1 দেখো আগে বসছে, তো T1 তো বড়, তাই এটা এনার্জিটা পজিটিভ হবে। আবার এখানে চিন্তা করে দেখো, ধরো T2 ইজ গ্রেটার দেন T1। তার মানে এই ক্ষেত্রে কী হবে? T2 হচ্ছে তোমার এখানে গরম আর এটা হচ্ছে এখানে ঠান্ডা। এখন এখানে দেখো, আমরা সবাই জানি তোমার এখানে কী হয়, গরম থেকে মানে গরম হাওয়া কিন্তু ঠান্ডার মধ্যে যায়, তাই না? এই যে দেখো এখানেও কী ছিল, ভিতরেটা গরম ছিল, গরম থেকে ঠান্ডার দিকে গেছে, কারণ বাইরে ঠান্ডা ছিল। এবার ভিতরে ঠান্ডা, বাইরে হচ্ছে গরম। এখানে নেট এনার্জি তাহলে সাপ্লাই হবে কোথায়? এটার ভিতরে গৃহীত হবে। তাহলে এখানে এনার্জি গৃহীত হচ্ছে, এনার্জি গ্রহণ। এনার্জি যদি গ্রহণ হয় তাহলে এখানে কিন্তু এটা কি আসবে? অটোমেটিক্যালি নেগেটিভ হবে, কারণ এখানে শক্তি বিকীর্ণ হচ্ছে না। এই দ্বারা তুমি কি বুঝাইছো? বিকীর্ণ শক্তি বা নির্গত হওয়া এনার্জিকে বুঝাইছো। কিন্তু এইখানে তো এনার্জি নির্গত হচ্ছে না, উল্টো ভিতরে দিকে ঢুকতেছে, তাই এই ক্ষেত্রে এটা কী হবে? নেগেটিভ হবে। ওকে, তাহলে আমি তোমাকে এখানে বুঝাই বলি ভাই। এখানে আমরা দেখছিলাম এর মেন সূত্র কী ছিল? E সিগমা T1 টু দি পাওয়ার 4 মাইনাস T2 টু দি পাওয়ার 4। তাই আমরা এখানে অলওয়েজ কী বলছি? যে ভিতরে থাকবে সে আগে বসবে, যে ভিতরে থাকবে সে আগে বসবে। এখানে আমরা দুইটা কেস চিন্তা করছি। তাহলে একটা হচ্ছে যে T2 ইজ গ্রেটার লেস দেন T1, মানে T2 মানে এটা হচ্ছে কম, তার মানে ঠান্ডা এটা। আর এটা যেহেতু বেশি, তাই এটা গরম। আমরা জানি অলওয়েজ গরম থেকে ঠান্ডার দিকে এনার্জি প্রবাহিত হয়, তাই যেহেতু গরম থেকে ঠান্ডার দিকে যাচ্ছে, তার এনার্জি আলটিমেটলি নির্গত হচ্ছে। আর এই দ্বারা এনার্জি নির্গত হওয়াকেই বোঝায়, তাই এই ক্ষেত্রে এটা পজিটিভ আসবে। আর এই ক্ষেত্রে দেখো, এখানে T2কে তুমি গরম ধরছো, T1কে তুমি ঠান্ডা ধরছো। আমরা জানি এনার্জি অলওয়েজ গরম থেকে ঠান্ডার দিকে যায়, তাই এখানে এনার্জি গ্রহণ হচ্ছে কৃষ্ণ বস্তু দ্বারা। তো এই দ্বারা তুমি বিকীর্ণ শক্তি বোঝাচ্ছ। সো এখানে যেহেতু গ্রহণ হচ্ছে, তাই এটা কী হবে? এখানে নেগেটিভ হবে। আমরা এটা এখান থেকেও দেখতে পারি, T2 যদি বড় হয়ে যায় তাহলে আলটিমেটলি এটা নেগেটিভ আসবে। ওকে, সো এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। তাহলে চলো এবার আমি এখানে সামারি করি। আসো কী কী জিনিস আমাদের তাহলে এখানে মনে রাখতে হবে। আসো আমরা এখানে সামারি করে দিই। সামারি, তাহলে ফার্স্ট অফ অল আমাকে যে সূত্রটা মনে রাখতে হবে এখানে, সেটা হচ্ছে ভাই প্রতি সেকেন্ডে প্রতি একক ক্ষেত্রফল হতে নির্গত শক্তি E ইকুয়াল টু সিগমা T টু দি পাওয়ার 4। সেকেন্ড সূত্র E টোটাল ইকুয়াল টু AE সিগমা T টু দি পাওয়ার 4। যেখানে যদি আমি এখানে পরিচয়গুলো যদি লিখে দিই, এর পরিচয়টা কি? কৃষ্ণ বস্তুর ক্ষেত্রফল, E এর পরিচয়টা কি? আপেক্ষিক বিকিরণ ক্ষমতা, আপেক্ষিক তাপ বিকিরণ ক্ষমতা। তারপর এখানে ভাই সিগমা জিনিসটা কি? সিগমা হচ্ছে স্টিফেনের ধ্রুবক, যেটা হচ্ছে 5.672 ইন্টু 10⁻8 ওয়াট
বিটার ইনভার্স 2 কে ইনভার্স 4। ঠিকঠাক লিখছি নাকি একটু চেক করে দেখি আমি, দাঁড়াও। হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা, তারপর এখানে তোমার হচ্ছে ভাই টিটা কি, সময়, আর 8 বড় হাতে টিটা কি, পরম তাপমাত্রা, যেটা তোমার এখানে কেলভিন এককে প্রকাশিত হবে। কেমন? এই জিনিস হচ্ছে আমরা দেখছি এখানে। তারপর এরপর হচ্ছে আমরা দেখছি E1 ডিভাইডেড বাই E2 ইকুয়াল টু T1 ডিভাইডেড বাই T2 ডিভাইডেড বাই এখানে T2। আচ্ছা, এই সূত্র তুমি কখন ইউজ করতে পারবা? যখন তোমার একটা এরিয়া, টাইম এবং তোমার এখানে বিকিরণ ক্ষমতা কী হবে, সেম হবে। তারপর আমরা একটা জিনিস কি দেখছি, যে তোমার এখানে ধরো ভিতরে একটা কৃষ্ণ বস্তু রাখছো, আর বাইরে ধরো একটা কৃষ্ণ বস্তুর বেষ্টনী দিয়ে দিছো। ধরো ভিতরের কৃষ্ণ বস্তুর টেম্পারেচার T1, বাইরেরটা ধরো T2। তাহলে টোটাল এনার্জি, যে তোমার নেট এনার্জি, এটা কত হবে? এ ই সিগমা টি, যে ভিতরে থাকবে সে আগে বসবে, T1 টু দি পাওয়ার 4 মাইনাস T2 টু দি পাওয়ার 4। আর এরপর আমরা আরেকটা জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে ভাই আদর্শ কৃষ্ণ বস্তুর জন্য, আদর্শ কৃষ্ণ বস্তুর জন্য ই ইকুয়াল টু কত হয়? 1 হয় বা 100% হয়। কেমন? আচ্ছা, এটা আমরা সবাই জানি। ওকে ভাই, সো এটা হচ্ছে আমাদের ভাই এগুলো সূত্র ছিল, স্টিফেনের সূত্র রিলেটেড জিনিসপত্র। আমরা চলে এখন হচ্ছে ভাই ম্যাথ স্টার্ট করে দিয়ে আসো, তাহলে আমাদের কনসেপ্ট আরও ক্লিয়ার হবে। যেমন দেখো, ফার্স্ট ম্যাথ আমাকে এখানে কি বলতেছে? ফার্স্ট ম্যাথ আমাকে এখানে বলা হচ্ছে একটি আদর্শ কৃষ্ণ বস্তু কালো দেওয়ালের একটি বেষ্টনীর মধ্যে রাখা আছে, যার তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। কী পরিমাণ তাপ গৃহীত বা বর্জিত হবে তার তুলনা করো। যখন কৃষ্ণ বস্তুর তাপমাত্রা কত? 127 ডিগ্রি সেন্টিগ্রেড, আবার যখন কৃষ্ণ বস্তুর তাপমাত্রা -73 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ফার্স্টে বলছি কি, দেখো একটা আদর্শ কৃষ্ণ বস্তু কালো একটা বেষ্টনীর মধ্যে রাখা আছে, যার তাপমাত্রা এত। তাহলে এটা কার তাপমাত্রা? বেষ্টনীর তাপমাত্রা। কারণ দেখো এখানে ইনফরমেশন কিন্তু বেষ্টনী সম্পর্কে দিচ্ছে। বলতেছি কি, একটা কৃষ্ণ বস্তু এক কালো দেয়ালের মধ্যে রাখা আছে, যেটার তাপমাত্রা 27 ডিগ্রি। অর্থাৎ এখানে তুমি একটা আদর্শ কৃষ্ণ বস্তুকে নিছো, এখানে একটা আদর্শ কৃষ্ণ বস্তুকে নিছো, ধরো এটার তাপমাত্রা হচ্ছে T1, আর এটাকে তুমি একটা কালো বেষ্টনীর মধ্যে রাখছো। ওকে, আর এই বেষ্টনীর তাপমাত্রা হচ্ছে T2। দেখো এখানে বলছি কি, একটা আদর্শ কৃষ্ণ বস্তু কালো একটি দেওয়ালের বেষ্টনীর মধ্যে রাখা আছে, যার তাপমাত্রা 27 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ এটার তাপমাত্রা T2 ইকুয়াল এখানে কত? 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ক্যালভিনে যদি নিয়ে যাই, তাহলে 300 ক্যালভিন হবে এখানে। ওকে, আচ্ছা চলো আমরা সলিউশন লিখে দিই। আরেকটা জিনিস দেখো, যেহেতু এখানে আদর্শ কৃষ্ণ বস্তু বলে দিচ্ছে, তাহলে ই ইকুয়াল টু কত হবে? 1 হবে। আচ্ছা, এরপর আমাকে বলছে কি, কী পরিমাণ তাপ গৃহীত বা বর্জিত হবে, মানে এনার্জি কী হবে তোমার এখানে। তাহলে হচ্ছে যে তার তুলনা করো, অর্থাৎ তোমার এখানে তুলনা করতে বলছে এটাকে। কেমন? আচ্ছা, ওকে, ভালো কথা। আর এখানে তোমার হচ্ছে ভাই আমার প্রথমে বলছি কি, যে কৃষ্ণ বস্তুর তাপমাত্রা 1 নম্বরের জন্য T1 দেওয়া আছে কত? 127 ডিগ্রি সেন্টিগ্রেড, বা তুমি যদি যোগ করো 273, তাহলে এখানে আসবে 400 কেলভিন। তাহলে দেখো ফার্স্টে থেকে একবার যদি আমরা কোয়েশ্চনটাকে রিভাইজ করি, বলতেছে হচ্ছে একটা আদর্শ কৃষ্ণ বস্তু কালো দেওয়ালের একটা বেষ্টনীর মধ্যে রাখা আছে, যে বেষ্টনীর তাপমাত্রা T2 দেওয়া আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। কী পরিমাণ তাপ গৃহীত বা বর্জিত হবে তার তুলনা করো, যখন এর তাপমাত্রা হচ্ছে 127 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ কৃষ্ণ বস্তু যেটা, সেটা তাপমাত্রা কত? 127 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে দেখো তো একটা জিনিস, এখানে কোথাও এরিয়া দেওয়া আছে? নাই। তাহলে এই যে ই আছে না, এখানে এরিয়া তুমি জানো না, তাহলে এরিয়াকে তুমি 1 ধরে নাও। যেটা যেটা জানবা না সেটাকে তুমি কত ধরে নিবা? 1 ধরে নাও। এখানে টাইমের ব্যাপারে কিছু বলা আছে? নাই। তাহলে টিটাকে কত ধরে নাও? 1 সেকেন্ড ধরে নাও। তাহলে এখানে দেখো যেটা বলা থাকবে না সেটাকে 1 ধরে নিবা। তাহলে এখানে আমরা চলে এনার্জিটা বের করে আসো। তো এনার্জি কত হয় আমরা সূত্র জানি, এ ই সিগমা টি, যে আগে থাকবে মানে যে ভিতরে থাকবে সে আগে বসবে, 4। তাহলে এখানে দেখো এখানে এরিয়া বলে দেওয়া নাই, তাহলে এটা 1 হবে। তাহলে তোমার এখানে ই যেটা আদর্শ কৃষ্ণ বস্তুর, এটা 1 হবে। এটা হবে 5.672 ইন্টু 10⁻8 হবে। আর এখানে টি জানো না, তাহলে এটা 1 হবে। T1 মানে এখানে 400 টু দি পাওয়ার 4 হবে, আর এটা -300 টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে হচ্ছে আমাদের এনার্জি সূত্রটা, এনার্জির ভ্যালু চলে আসবে। এনার্জি
তাহলে দেখো এখানে আমার এনার্জি কত আসবে, এখানে আমরা যদি বের করি এখান থেকে আসো 5.672 ইন্টু 10⁻8 ইন্টু 400⁴ মাইনাস 300⁴ সেটা আসছে আমার কাছে এখানে তোমার 992 তোমার এখানে 6 জুল। দাঁড়াও আমি একটু নর্মাল মোডে নিয়ে যাই, ঠিক আছে কিনা দেখি। হ্যাঁ 992.6 শুধু আনসার জুল হবে না, যেহেতু এখানে এরিয়াটাকে তুমি 1 করে দিছো, সেকেন্ডটাকে তুমি এখানে 1 করে দিছো, তাহলে এখানে জুল পার মিটার স্কোয়ার সেকেন্ড হবে, মানে জুল m⁻2 sec⁻1। কারণ এখানে তো তোমার এরিয়া আর টি এর ভ্যালু দেওয়া ছিল না, তাহলে এই যে ইটা তুমি বের করছো না, তাহলে সেটা কিসেরই, তুমি তো এটাকে 1 আর 1 ধরে করছো, তার মানে এই ইটা হচ্ছে তোমার এখানে প্রতি একক ক্ষেত্রফলে 1 সেকেন্ডে যে এনার্জি বেরোছে, তাহলে প্রতি একক ক্ষেত্রফলে 1 সেকেন্ডে যে এনার্জি বেরোছে সেটা। ওকে, আচ্ছা, অথবা তুমি এটাকে এভাবে লিখতে পারো, জুল পার মিটার স্কোয়ার সেকেন্ড। ওকে, প্রতি একক ক্ষেত্রফলে কী পরিমাণ এনার্জি বেরোছে সেটা। আচ্ছা, তাহলে চলো আমরা 2 নম্বরটা করি আসো। 2 নম্বরে বলতেছি কি, কৃষ্ণ বস্তুর তাপমাত্রা কত হবে, -73°C। T2 ইকুয়াল টু মাইনাস, এটাকে যদি আমি T1 ড্যাশ ধরি, যদি এখানে আগেটাকে T1 ধরছি আমরা, এটাকে T1 ড্যাশ, এটা হচ্ছে -73°C। তো তোমাকে এটা তাহলে ওই যে -73 সাথে তাহলে 273 যোগ করে দাও, সেখানে এটা হবে 200 কেলভিন। ওকে, তাহলে এখানে এবার আগে তো T1 ছিল, এখন কত, T1 ড্যাশ। আচ্ছা, এই আগের এনার্জিটাকে যদি আমি E1 বলি, তাহলে এটাকে আমরা E1 ড্যাশ বলবো, সেকেন্ড এনার্জিটাকে। তাহলে কত হবে এটা, E সিগমা টি, যেহেতু ভিতরে T1 ড্যাশ আছে, তাহলে T1 ড্যাশ টু দি পাওয়ার 4 মাইনাস T2 টু দি পাওয়ার 4। তাহলে এটা কত আসবে দেখো, এরিয়া 1 ধরছো, ই এর ভ্যালু 1, সিগমা হচ্ছে 5.672 ইন্টু 10⁻8 আর ইন্টু তোমার এখানে টি তুমি 1 ধরছো, এখানে তাহলে হবে 200 টু দি পাওয়ার 4 মাইনাস তোমার এখানে হবে তাহলে হচ্ছে যে 300 টু দি পাওয়ার 4, কারণ দেখো টি2 কিন্তু 300ই আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো E1 ড্যাশ কত আসবে ভাই, E1 ড্যাশ, তাহলে E1 ড্যাশ আসবে হচ্ছে আমার কাছে এখানে মাইনাস 368.88 জুল পার মিটার স্কোয়ার সেকেন্ড। তাহলে একটা জিনিস দেখো, এখানে আমাকে বলছে কি যে কী পরিমাণ তাপ গৃহীত বা বর্জিত হবে তুলনা করো, তাহলে এখানে এনার্জিটা পজিটিভ আসছে না, তাহলে আমরা এখানে লিখতে পারি যে এই ক্ষেত্রে প্রতি সেকেন্ডে প্রতি একক ক্ষেত্রফল হতে 992.6 জুল, 992.6 জুল তাপ বর্জিত হবে, যদি এটা পজিটিভ আসছে। তাহলে এটা হচ্ছে আমার একটা আনসার। আর এখানে আমাকে দেখো, এখানে এটা নেগেটিভ আসছে না, তার মানে এখানে আমরা বলতে পারি প্রতি সেকেন্ডে প্রতি একক ক্ষেত্রফলে 368.88 জুল তাপ গৃহীত হবে। কেমন? এখন এখানে দেখো, এখানে একটা জিনিস দেখো, তোমার এইখানে কিন্তু নেগেটিভ বসানোর দরকার নাই। কেন? কারণ নেগেটিভ দ্বারা কী বোঝায়, জাস্ট কতটুকু তাপ গৃহীত হবে। তো তাপ গৃহীত যখন লিখছো তখন আর এখানে নেগেটিভ লেখার দরকার নেই। এটাই হচ্ছে তোমার এখানে আনসার। আর এখানে দেখো একটা জিনিস তুলনা করতে বসে, অর্থাৎ যে এনার্জিটা বের হয়েছে এটার সাথে এটা কম্পেয়ার করতে বসে। তাহলে যদি আমরা এখানে কম্পেয়ার করি, তাহলে এখানে দেখো কত আসবে আমার কাছে, E1 ইস্টু যদি আমি E1 ড্যাশ করি, তাহলে এটা আসবে আমার কাছে, এই তুমি ভাগ করে দাও, তাহলে 992.6 ডিভাইডেড বাই কত, এখানে 368.88, সেটা আসছে আমার কাছে 2.69:1। তাহলে এটা হচ্ছে আমার কাছে আনসার। অর্থাৎ এই দুটো এনার্জির তুলনা করলে আসবে এত, আর ইন্ডিভিজুয়াল আনসার হচ্ছে এটা, মানে তোমার কী পরিমাণ তাপ গৃহীত বা বর্জিত হবে, এই যে এত জুল তাপ বর্জিত হবে, এত জুল তাপ গৃহীত হবে, এবং তুলনা যদি করো দুটার মধ্যে, এটা হচ্ছে তুলনা, তো এটা হচ্ছে আনসার। আশা করি আমি এখানে বুঝতে পারছি আপনার ভাই। তাহলে চলো আমরা নেক্সট অঙ্কে যাই, দেখি নেক্সট অঙ্ক আমাদেরকে কী বলতেছে এখানে। আমরা নেক্সট অঙ্কটা করি। এখানে নেক্সট অঙ্কটা আমাকে বলতেছে কি, দেখো যে একটি আদর্শ কৃষ্ণ বস্তু 0°C তাপমাত্রায় এত জুল তাপ প্রতি মিটার স্কোয়ার থেকে প্রতি সেকেন্ডে বিকিরণ করে। তাহলে এত ব্যাসার্ধের এবং এত তাপমাত্রায় রাখা অপর একটি কৃষ্ণগোলক প্রতি সেকেন্ডে কত ক্যালোরি তাপ বিকিরণ করবে। চলো এই অঙ্কটাকে স্টার মার্কস দাও,
এই অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট। চলো এটাকে আমি করাই দিই তোমাকে, আমি চিত্র এঁকে বুঝাই। এখানে দেখো কী বলতেছে, একটা আদর্শ কৃষ্ণ বস্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এত জুল তাপ প্রতি মিটার স্কোয়ার থেকে প্রতি সেকেন্ডে বিকিরণ করে। অর্থাৎ ধরো এখানে তুমি একটা আদর্শ কৃষ্ণ বস্তুকে নিছো, আর এই আদর্শ কৃষ্ণ বস্তুটা তোমার এখানে 1 মিটার স্কোয়ার থেকে প্রতি সেকেন্ডে, অর্থাৎ 1 সেকেন্ডে কতটুকু এনার্জি নির্গত করতেছে E1। এখানে এনার্জি নির্গত করতেছে তোমার এখানে 3.18 ইন্টু 10⁻² জুল। কেমন? তাহলে এটা হচ্ছে তোমার প্রথমটার ক্ষেত্রে বলছে জুল। আর এটা টেম্পারেচার কতটুকু দেওয়া আছে দেখো, টেম্পারেচার দেওয়া আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এখানে বলছে তাহলে দ্বিতীয় আরেকটা কৃষ্ণবস্তু এত তাপমাত্রায় কত ক্যালোরি তাপ বিকিরণ করবে। এটাতে ভুল কোথায় হয় আমি তোমাকে বুঝাই বলি। দেখো দোনোটা আদর্শ কৃষ্ণবস্তু, তাহলে দোনোটার ক্ষেত্রে ই কত? দোনোটার ক্ষেত্রে ই হচ্ছে 1। আর তোমাকে সেকেন্ড এখানে বলছে কি দেখো যে এত ব্যাসার্ধের, তাহলে এটার কিন্তু এরিয়া দেখো, এখানে কিন্তু এরিয়া হচ্ছে 1 মিটার স্কোয়ার। তাহলে যদি আমি সেকেন্ড কৃষ্ণবস্তু যদি এরিয়া বের করতে চাই, তাহলে আমরা যদি এখানে বের করতে চাই দ্বিতীয় কৃষ্ণবস্তুর এরিয়া, দেখো এটা এত ব্যাসার্ধের গোলক বলছে না, আদর্শ গোল কৃষ্ণ গোলক, তার মানে এটা এরিয়া কত হবে? এটা যদি আমরা A2 নাম দিই, এখানে কিন্তু হবে 4πr স্কোয়ার। তাহলে এটা কত আসে দেখো, 4πr মানে কত এখানে 5 ইন্টু 10⁻² তার স্কোয়ার। তাহলে এটা আসবে এখানে 4π ইন্টু 5 ইন্টু 10⁻², এটার স্কোয়ার। সেটা আসছে তোমার কাছে এখানে 0.0, এটা যদি আমি নর্মাল সাইন্টিফিক মোডে নিয়ে যাই, তাহলে এটা আসছে 3.1416 ইন্টু 10⁻² আসছে। ওকে, সো এত মিটার স্কোয়ার আসছে। দেখো তো তাহলে এখানে সেকেন্ড যে কৃষ্ণ বস্তুরা আছে, এটার এরিয়া কিন্তু ডিফারেন্ট। এটার এরিয়া এখানে এটা ছিল A1, এটার এরিয়া কিন্তু কত দেখো, এটার এরিয়া হচ্ছে A2 কত 3.1416 ইন্টু 10⁻² মিটার স্কোয়ার। তাহলে জিনিসটা আমরা এখানে বুঝি, বলছে কি দোনোটা হচ্ছে আদর্শ কৃষ্ণ বস্তু, তাহলে দোনোটার ই কিন্তু 1 হবে, দোনোটার ই হচ্ছে 1 হবে। আর প্রথমটা থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এত জুল তাপ প্রতি মিটার স্কোয়ার থেকে প্রতি সেকেন্ডে বিকিরণ করে, ভালো কথা। আর এইখান থেকে এটা এত ব্যাসার্ধে, তার মানে এটার এরিয়া বের করে ফেলছি আমরা এখানে। আর এটাকে তুমি 1000 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখছো, অর্থাৎ T2কে তুমি কত ডিগ্রি সেন্টিগ্রেড রাখছো? 1000 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখছো। তাহলে সেটা প্রতি সেকেন্ডে, তাহলে টাইম কিন্তু 1 সেকেন্ডই আছে, কি পরিমাণ তাপ বিকিরণ করবে। এখন এখানে আমরা যে মিস্টেকটা করি, আমরা কি করি এখানে, ধরো এখান থেকে তাপ বিকিরণ করবে E2, আমরা এখানে লিখে দিই যে E2 ডিভাইডেড বাই E1 ইকুয়াল টু T2⁴ ডিভাইডেড বাই T1⁴। আর এখান থেকে আমরা চলো E2 যদি বের করি, এখানে একটা আমাদের ভ্যালু আসে এবং এটাকে আমরা এখানে আনসার লিখে দিই। কিন্তু ভাই তোমার বুঝতে হবে, তুমি এতটুকুতে আনসার লিখে দিলে হবে না, কেন হবে না আমি তোমাকে বুঝাই বলি। দেখো প্রথম কথা, এই সূত্রটা আমি তোমাকে বলছি কখন তুমি ইউজ করতে পারবা, যখন তোমার টাইম সেম হবে। এখানে দেখো টাইমটা তো সেম আছে, দোনোটা থেকে 1 সেকেন্ড, আবার দোনোটার ইও সেম আছে, কিন্তু এখানে ঝামেলাটা পাকাইছে এরিয়া, দেখো এরিয়া দুইটা কিন্তু সেম নাই। সেখান থেকে তুমি যদি ডাইরেক্ট যদি আনসার লিখে দাও এটা থেকে বের করে, তাহলে কিন্তু হবে না। তাহলে এখানে একটা বুদ্ধি খাটাইতে হবে। কি বুদ্ধি খাটাবা? বুদ্ধিটা হচ্ছে যে এখন তোমাকে তো এই সূত্রে ইউজ করতে হবে, কারণ তুমি এনার্জির সাথে টেম্পারেচারের অন্য কিছুতে তুমি কম্পেয়ার করে বের করতে পারবা না। ওকে, বের করতে পারবা, আরেকটু উপায় আছে অবশ্য। কীভাবে বের করা যায় দেখো, আমরা অন্য উপায়েও বের করতে পারি। তাই প্রথম কথা আগে, যেহেতু এরিয়া দুটো ভিন্ন, তাই ওই উপায়ে কিন্তু তুমি এখানে বের করিও না, কেমন? তাহলে এখানে দেখো এনার্জি 1 মানে তুমি কত লিখতে পারো এখানে, আমরা এনার্জি সূত্র কত জানি, A/E সিগমা T2⁴। চলো আমরা এটা দিয়ে করি। আসো যখন এনার্জি 1 মানে আমরা লিখতে পারি এরিয়া 1, ই দোনোটার ই ঠিক আছে, সিগমাও কনস্ট্যান্ট, দোনোটার টাইম কনস্ট্যান্ট ঠিক আছে, এখানে T1⁴। আর E2 মানে ধর আমরা কত লিখতে পারি, এখানে এরিয়া হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, ই আছে ঠিক আছে, সিগমাও ঠিক আছে, টিও ঠিক আছে, T2⁴।
ভাই এগুলোকে কেন চেঞ্জ মানে 1 আর 2 নাম দেন নাই? কারণ দেখো এগুলো কিন্তু দোনোটার জন্য কিন্তু সেম। কেমন? খালি দোনোটার জন্য কি ডিফারেন্ট? টেম্পারেচার ডিফারেন্ট আর দোনোটার এরিয়া ডিফারেন্ট। ওকে, তাহলে এখানে দেখো এটাকে আমি 1 নাম্বার নাম দিই, এটাকে চলো আমি 2 নাম্বার নাম দিই। এখানে আমি যদি 2কে 1 দিয়ে ভাগ করে দিই, তাহলে এখানে আমার কাছে আসবে করে দেখো E2 ডিভাইডেড বাই E1, E2 ডিভাইডেড বাই E1 ইকুয়াল টু, এখানে দেখো তারা থাকবে কত, এতটুকু পার্থক্য কাটাকাটি চলে যাবে। তাহলে এখানে থাকবে এরিয়া 2 T2 টু দি পাওয়ার 4, এখানে থাকবে এরিয়া 1 T1 টু দি পাওয়ার 4। কেমন? তাহলে এখানে যদি আমরা ভ্যালুগুলো বসাই দিয়ে আসো, তাহলে আমাদের এখানে E2 বেড়ে আসবে। তাহলে E2 কত আসবে দেখো, এরিয়া 2 এখানে তুমি কত বের করছো, 3.1416 ইন্টু 10 ইনভার্স 2। T2 টু দি পাওয়ার 4 হচ্ছে যে 1000-এর সাথে 273 যোগ করো, এরপরে পাওয়ার 4 করো। তারপর এরিয়া 2 হচ্ছে 1 মিটার স্কোয়ার, 1 বসাও। T1 মানে কত, এখানে T1 মানে তোমার এখানে এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273, এটা হচ্ছে পাওয়ার 4 বসাও। আর E1 এখানে গুণ হয়েছে না, E1 এখানে কত, 3.18 ইন্টু 10 টু দি পাওয়ার 2। এবার তুমি এখানে E2 বের করো। তাহলে এখানে দেখো E2 আসছে এখানে তোমার কত আসবে, 3.1416 ইন্টু 10 ইনভার্স 2, 1000 প্লাস 273 এটার পাওয়ার 4, আর তোমার এখানে 273 পাওয়ার 4 আর ইন্টু 3.18 ইন্টু 100। তাহলে এটা আসছে আমার কাছে 4723.25 জুল। কিন্তু তোমায় এত ক্যালোরি বের করতে বলছে, তাহলে জুলটাকে কোথায় নিয়ে যেতে হবে, ক্যালোরিতে। আমরা সবাই জানি জুলকে কীভাবে ক্যালোরিতে নেয়, এটাকে হচ্ছে 4.2 দিয়ে ভাগ করে দেয়, সেখানে আসবে তাহলে আমার কাছে 1124.584 ক্যালোরি। তাহলে এত ক্যালোরি। ওকে, আর এখানে প্রতি সেকেন্ডে জানতে চাইছে আমাদের T = 1 সেকেন্ড হচ্ছে, তাহলে ক্যালোরি পার সেকেন্ডও লিখতে পারো। ওকে, সো এটা হচ্ছে আমার এখানে আনসার। দেখো এখানে আমি তোমাকে প্রথমে বললাম মিস্টেকটা কোথায় করে। এই ক্ষেত্রে কিন্তু ওই যে E1 বা E2 এগুলো T1 টু দি পাওয়ার 4 বা T2 টু দি পাওয়ার 4 কিন্তু করা যাবে না। কেন? দুটোটার কিন্তু টাইম সেম আছে, ঠিক আছে, সেম আছে, ঠিক আছে, এরিয়া কিন্তু ডিফারেন্ট। এরিয়া ডিফারেন্ট হলে তোমাকে ভেঙে ভেঙে করতে হবে। কেমন? আশা করি আমরা এখানে ম্যাটটা সবাই বুঝতে পারছি ভাই। সেটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। তাহলে চলো আমরা নেক্সট মেথে যাই, দেখি নেক্সট মেথে আমাদেরকে এখানে কী দিছে। আসো, তো নেক্সট মেথে আমাকে এখানে বলতেছে সূর্যের পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে তোমার এত, এবং এই পৃষ্ঠদের সাথে প্রতি সেকেন্ডে এত ওয়াট হারে শক্তি বিকৃত হচ্ছে। ওকে, ভালো কথা। তারপরে বলতেছে এখানে যে আদর্শ কৃষ্ণ বস্তুর সাপেক্ষে যদি সূর্যের পৃষ্ঠের আপেক্ষিক নিঃসরণ ক্ষমতা, যেটাকে আমরা বলি, এটা যদি 1 হয়, তাহলে সূর্য পৃষ্ঠের তাপমাত্রা নির্ণয় করো। কেমন? তাহলে এখানে বলছে কি দেখো, ধরো আমি যদি এটাকে সলিউশন করি, আর সেটা খুব ইজি ম্যাথ। ধরো যাক এটা হচ্ছে তোমার সূর্য, এই সূর্যের এরিয়া দেওয়া আছে তোমার কাছে, এটার এরিয়া দেওয়া আছে 6.1 ইন্টু 10 টু দি পাওয়ার 18 মিটার স্কোয়ার প্রতি সেকেন্ডে। তাহলে T = কত, 1 সেকেন্ড। এত হারে শক্তি বিকৃত হচ্ছে, তারপরে এটা পাওয়ার দেওয়া আছে যেহেতু ওয়াট, তাহলে এটা 3.9 ইন্টু 10 টু দি পাওয়ার 26 ওয়াট। এখন তুমি চাইলে এটাকে এনার্জিতে ট্রান্সফার করতে পারো, কারণ আমরা সবাই P মানে কত জানি, এনার্জি ডিভাইডেড বাই T। তাহলে এনার্জি মানে কত আসবে, P ইন্টু T। তাহলে এখানে প্রেশার P হচ্ছে তোমার কাছে কত, পাওয়ার 3.9 ইন্টু 10 টু দি পাওয়ার 26, T হচ্ছে তোমার কাছে 1, তাহলে তোমার কাছে E মানে চলে আসছে 3.9 ইন্টু 10 টু দি পাওয়ার 26। তাহলে E মানে তুমি এখানে পেয়ে গেছো এত জুল। কেমন? তো এরপরে নিঃসরণ ক্ষমতা E দেওয়া আছে 1, সূর্যপৃষ্ঠের তাপমাত্রা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা E মানে কি জানি, AE সিগমা T টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে তাপমাত্রা বের করতে বলছে T টু দি পাওয়ার 4। তাহলে কত হয়ে যাবে এটা, E ডিভাইডেড বাই তোমার এখানে আসবে তাহলে AE সিগমা T। এখন তাপমাত্রা বের করতে হবে, তাহলে এটাকে চতুর্ঘাতী করতে হবে, তাহলে কিউবিক 4 করতে হবে, কিউবিক 4 এটা E ডিভাইডেড বাই
এ ই সিগমা টি। তাহলে এটাকে তুমি যদি ব্র্যাকেট আকারে ভাঙাইতে চাও তাহলে ব্র্যাকেট আকারে ভাঙালে কি আসবে ভাই, এ ডিভাইডেড বাই ই ডিভাইডেড বাই এ ই সিগমা টি, এটা হয়ে যাবে 1/4। এখানে আসলে ভ্যালু বসাই দিই আমরা, স্যার এটা টি হবে এখানে। তো ভ্যালু যদি আমরা বসাই এখানে, দেখো ই এর ভ্যালু কত, 3.9 × 10⁻26, আর এ এর ভ্যালু কত, 6.1 × 10⁻18, ই এর ভ্যালু 1, সিগমার ভ্যালু 5.672 × 10⁻18, আর টি এর ভ্যালু 1, কারণ 1 সেকেন্ড বলছে। সো এরপরে তুমি এটাকে পাওয়ার 1/4 করে দাও, তাহলে এখান থেকে তোমার টি চলে আসবে এবং এটা কেলভিন এককে আসবে। তাহলে আসলে এখানে কত আসবে, এটা 3.9 × 10⁻26 ডিভাইডেড বাই তোমার এখানে হচ্ছে যে 6.1 × 10⁻18 ইন্টু 5.672 ইন্টু 10⁻8, 10⁻8 18 কেন দিয়েছি এটাকে, সরি ভাই খেয়াল করি এটা 10⁻8 হবে। এটাকে যদি তুমি 1/4 করে দাও, সেটা আসছে আমার কাছে এখানে 5794। সো যদি আমি এখানে লিখে দিই এটাকে 5794.282 কেলভিন। সো এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। ওকে, আশা করি আমরা এখানে এটা বুঝতে পারছি ভাই। এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। তাহলে তো আমরা নেক্সট মেথে যাই, দেখে আসো আমাদের নেক্সট মেথে কি বলছে দেখি। আসো দেখি টাংস্টেন বাতির পৃষ্ঠতলের ক্ষেত্রফল এ দেওয়া আছে, তাহলে আসো সলিউশন করি এটাকে। তাহলে আমার কাছে এখানে এ দেওয়া আছে কত, 0.3 সেন্টিমিটার স্কোয়ার। এটাকে যদি মিটারে নিই তাহলে 0.3 × 10⁻4 মিটার স্কোয়ার। প্রতি সেকেন্ডে এত কিলো হারে মানে কেলভিন হারে তাপমাত্রায় আলো ছড়াচ্ছে, তাহলে টি ইকুয়াল টু 1 সেকেন্ড। আর টেম্পারেচার দেওয়া আছে 3000 কেলভিন। বিকৃত শক্তির হার কত, ই কত, আমরা সবাই জানি ই ইকুয়াল টু কত হয়, তোমার এখানে এ ই সিগমা T⁴ × টি। এখানে কিন্তু আমার ই দেওয়া নাই, তো ইকে কত ধরে নিব, 1 ধরে নিব, যেহেতু আমার কাছে ই দেওয়া নেই এখানে। কেমন, তাহলে আমরা এখানে বসাবো, তাহলে এ হচ্ছে 0.3 × 10⁻4, ই হচ্ছে 1, 5.672 × 10⁻8 ইন্টু T⁴ হচ্ছে 3000 পাওয়ার 4 প্রতি সেকেন্ডে বলছে, তাহলে টি হচ্ছে 1 সেকেন্ড। ই বেরো যাবে আমাকে, ই কত আসবে, 0.3 × 10⁻4, 5.672 ইন্টু 10⁻8 ইন্টু 3000 তাহলে এটা আমার কাছে এখানে 137.8296, তো এত জুল। আর যেহেতু আমাকে এখানে জানতে চাইছে কি শক্তির হার কত, আর টি যদি আমি 1 সেকেন্ড ধরছি, তাহলে আমি এটাকে জুল পার সেকেন্ডও লিখতে পারি। জুল লিখলেও সমস্যা নাই, জুল পার সেকেন্ডও সমস্যা নেই, যেহেতু প্রতি সেকেন্ডে তুমি বের করছো। ওকে, সেটা হচ্ছে তোমার এখানে আনসার, শক্তির হার। এটাকে পাওয়ারও আমরা বলতে পারি। সো এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। ওকে, আশা করি আমরা এটা বুঝতে পারছি ভাই। সো আমি চলো তোমাকে একটু করে সামারির এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাই দিই। এটা খুব ভালো করে পড়বো আসলে সূত্রগুলা, এটা তোমার হচ্ছে অনেক কাজে দিচ্ছে, তুমি দেখতেছোই কেমন। তো আজকে আসলে আমাদের সময় নেই, সময় থাকলে আমি আজকে এগুলো, আচ্ছা সময় আরেকটা করে দিয়ে আসো, এটা করে দিয়ে আসো। এখানে আমাকে বলছে কি সলিউশন, যে এত তরঙ্গ দৈর্ঘ্যের এক কোয়ান্টাম আলোর শক্তি ইলেকট্রন ভোল্টে প্রকাশ করো। তাহলে এখানে তোমার ল্যামডা দেওয়া আছে 4 × 10⁻7, এক কোয়ান্টাম মানে এন হচ্ছে 1, আর এটার শক্তি আমরা জানি ই মানে হয় n × hf, এন তো 1, এইচ এফ মানে আমরা জানি c/λ। যদি আমরা এখানে বসাই 1 × 6.64 10⁻34
সি এর ভ্যালু হচ্ছে 3 × 10⁸ আর ল্যামডার ভ্যালু তোমার এখানে হচ্ছে যে 4 × 10⁻7। তো যদি ক্যালকুলেশন করো তাহলে ইকুয়াল তোমার এখানে আসবে 6.64 × 10⁻34 × 3 × 10⁸ ডিভাইডেড বাই 4 × 10⁻7। তাহলে এটা আসছে আমার কাছে 4.98 × 10⁻19 জুল। তোমাকে এটি ইলেকট্রন ভোল্টে প্রকাশ করতে বলছে। আর আমরা সবাই জানি যে 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু 1.6 × 10⁻19 জুল। সো ইলেকট্রন ভোল্টে নেওয়ার জন্য কী করবো, আমরা এটাকে এইটা দিয়ে ভাগ করে দিব। অর্থাৎ এখানে পাচ্ছি তাহলে 4.98 10⁻19 ডিভাইডেড বাই 1.6 × 10⁻19। তাহলে আসবে কত আমার কাছে, দেখো এখানে ডিভাইডেড বাই 1.6 × 10⁻19। সেটা আমার কাছে আসছে এখানে 3.1125 এত ইলেকট্রন ভোল্ট। সেটা হচ্ছে আমার কাছে আনসার। ইলেকট্রন ভোল্ট আমরা এখানে প্রকাশ করে ফেলছি। ওকে, এটা হচ্ছে আমার এখানে আনসার। সো ভাই আজকে আসলে আমাদের সময় নেই, সময় থাকলে আমি এগুলো করাই দিতাম, আমি নেক্সট দিন করাই দিব। আর তাহলে আমরা চলে যাই লাস্টে। হ্যাঁ, আজকের ভিডিও তোমার যদি ভালো লাগে ভিডিও তুমি লাইক করতে পারো, ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। তাহলে সবাই ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম।